আমাদের তদন্তে প্রথমেই ধরা পড়েছে যে ভুক্তভোগীর কোনো ডাক্তারি পরীক্ষা করা হয়নি। এই বিষয়ে জানতে চেয়ে আমরা সাথে সাথে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করি চট্টগ্রাম থেকে 21 তারিখে। তার কাছ থেকে আমরা জানতে পারি যে তিনি ভুক্তভোগী ডাক্তারি পরীক্ষা করাননি, কারণ তার মনে হয়েছে, তিনি অনুমান করেছেন যে অভিযোগ করতে করতে ভুক্তভোগী 20 দিন পার করে ফেলেছে, এখন মেডিকেল রিপোর্ট নেগেটিভ আসবে। এই যে পুলিশের যে একটা গুরু দায়িত্ব যে মেডিকেল পরীক্ষা করাতে হবে এবং ধর্ষণের ভিকটিমকে, এই অবহেলা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা জানি ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়ায় অবশ্যই ভুক্তভোগী ডাক্তারি পরীক্ষা করাতে হবে। এই মেডিকেল সার্টিফিকেট ছাড়া মামলাটি কিছুতেই আদালতে টিকবে না। রিপোর্ট নেগেটিভ আসবে এই অনুমানের ভিত্তিতে কিছুতেই পুলিশ এই পরীক্ষা করানোর দায় দায়িত্ব এড়াতে পারে না। এটা পরিষ্কারভাবে পুলিশের দায়িত্বে অবহেলা। আমাদের দাবি, পুলিশ প্রশাসন যেন আর বিলম্ব না করে এবং ভুক্তভোগী ত্রিপুরা ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করতে আইনি পদক্ষেপ গ্রহণ করে। 2, খাগড়াছড়িতে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার নেই। আমরা খেয়াল করেছি যে ধর্ষণের মতো একটি ভয়াবহ সহিংসতার শিকার হলে ভুক্তভোগী নারীরা বেশিরভাগ সময় আতঙ্কে, লজ্জায়, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং পুলিশের কাছে অভিযোগ জানাতে দেরি করে ফেলে। এই সব কিছু বিবেচনা করে বাংলাদেশ সরকার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার প্রতিষ্ঠা করেছে, যেখানে নারী বান্ধব পরিবেশে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা, মনোবিজ্ঞানের সাহায্য পুলিশ ও আইনজীবী পাওয়ার কথা। কিন্তু এই সেন্টারগুলো শুধুমাত্র বিভাগীয় শহর পর্যায়ে রয়েছে। খাগড়াছড়ি জেলা শহরে এই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার নেই। আমাদের দাবি, পুলিশ প্রশাসন যেন অবিলম্বে ভুক্তভোগী যে ত্রিপুরা ছাত্রীটি আছে তার ডাক্তারি পরীক্ষা করতে চট্টগ্রামে ডিভিশনাল যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে সেখানে তাকে যথাযথ কাগজপত্র সহ রেফার করে। তার মানে আমি এখানে ব্যাখ্যা করছি যে আমরা খবর নিয়ে জেনেছি যে মেয়েটি যে এখন মেডিকেল কলেজে আছে, চিটাগং মেডিকেল কলেজে আছে, তাকে কিন্তু পুলিশ রেফার করেনি। কোনো প্রকার রেফারেন্স ছাড়া, কাগজপত্র ছাড়া, কোনো প্রকার রেকর্ড ছাড়া কিন্তু মেয়েটাকে এখানে পাঠানো হয়েছে। তার মানে তার যে আইনি কাগজপত্রের জন্য যে তার মেডিকেল সার্টিফিকেট লাগবে সেগুলো কিন্তু আসলে পুলিশ এখানে গাফিলতি করে একটা গ্যাপ রেখেছে। সো আমাদের আরো দাবি করি যে সরকার যেন জেলা পর্যায়ে, শুধু এই কেসের ব্যাপার না, জেলা পর্যায়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বানানোর উদ্যোগ গ্রহণ করে। এটা আমাদের আরেকটি দাবি। পার্বত্য চট্টগ্রামের মতো প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই উদ্যোগ নেওয়া প্রান্তিক নারীদের ইনসাফ নিশ্চিত করতে খুবই জরুরি। 3 নম্বর হচ্ছে পুলিশ প্রশাসন আত্মহত্যা প্ররোচনার বিষয়টি অবহেলা করেছে। আমরা খেয়াল করেছি যে ত্রিপুরা ছাত্রীটি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করার কারণেই সম্ভবত ধর্ষণের ঘটনাটি পুলিশের নজরে আসে, কিন্তু ভুক্তভোগী কার প্ররোচনায় আত্মহত্যা করতে গেল সেই বিষয়ে তদন্ত হতে পারে এবং হওয়া জরুরি, সেটি পুলিশ সম্পূর্ণ অবহেলা করেছে। আমাদের দাবি, ভুক্তভোগী ত্রিপুরা ছাত্রীটিকে কারা আত্মহত্যার প্ররোচনা করেছে সে বিষয়ে পুলিশ তদন্ত করুক। 4, ভুক্তভোগীকে নিয়ে অপপ্রচার এবং সাইবার বুলিং। এখানে আমি একটু উল্লেখ করতে চাই যে আমি যে বলেছিলাম যে আলাদা করে যে ভিডিও গ্রহণ করা হয়, সেই ভিডিওটি আমরা দেখেছি, আমাদের কাছে সেই আলামতটা আছে এবং সেখানে এটা হচ্ছে কি যখন মামলা হয়েছে, মামলার পরে হচ্ছে ভিডিওটি ভাইরাল করা হয় এবং সেখানে হচ্ছে নানা রকম নানা রকম কথাবার্তা চলছে, যেটা আমি এখন ব্যাখ্যা করছি। আমরা লক্ষ্য করেছি যে সম্ভবত ধর্ষণের ঘটনাটিকে ধামাচাপা দিতে একটি কুচক্রী মহল নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছে। আগামীতে দেশের শাসন ক্ষমতা লাভের প্রত্যাশী একটি রাজনৈতিক দল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারণা চালাচ্ছে এবং ভুক্তভোগীর মানহানির চেষ্টা করছে, ভুক্তভোগীকে ভয় দেখানোর চেষ্টা করছে, যা শাস্তিযোগ্য অপরাধ। সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ধারা 25 অনলাইনে আপত্তিকর, মিথ্যা বা হুমকিমূলক তথ্য এবং তথ্য প্রেরণ বা প্রকাশের অপরাধকে সংজ্ঞায়িত করে। এটি অপমান, হয়রানি বা মানহানির উদ্দেশ্যে করা কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করে। এই ধারায় যে কোনো ইলেকট্রনিক মাধ্যমে কোনো ব্যক্তিকে অপমান, হয়রানি, ব্ল্যাকমেইল বা অপমান করা একটি দণ্ডনীয় অপরাধ। এছাড়াও এই রাজনৈতিক দলটি নিজেরা বক্তব্য লিখে দিয়ে ত্রিপুরার জাতিভিত্তিক সামাজিক সংগঠন সমূহ ও তথাকথিত পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন এই ব্যানারে সংবাদ সম্মেলন করিয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নিজ দলীয় নেতাকর্মীদের সাহায্য করা এবং প্ররোচনা দেওয়া। এবং এগুলো কিন্তু অপরাধে অংশগ্রহণেরই শামিল এবং এগুলো দণ্ডনীয় অপরাধ।
আমাদের দাবি পুলিশ প্রশাসন যেন ভুক্তভোগীকে ঘিরে যে অপপ্রচার এবং সাইবার বুলিং চলছে সেই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। 5 নম্বর, ধর্ষণ বিরোধী বিক্ষোভে সেনা সদস্যদের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক, যেটি আমার সহকর্মী এর মধ্যে আপনাদেরকে বলেছেন। খাগড়াছড়িতে আদিবাসী শিক্ষার্থীদের ধর্ষণ বিরোধী মিছিলে সেনাবাহিনীর হামলার তীব্র নিন্দা জানাই আমরা। আমাদের মনে প্রশ্ন যাচ্ছে, সেনাবাহিনী অপরাধী ও ধর্ষকদের রক্ষা করতে চাইছে কেন? কেন তারা নিজেদের আরো বিতর্কিত করছে? আমরা শুনেছি একটি রাষ্ট্রীয় ক্ষমতাশীল বিশেষ সংস্থা ধর্ষণের ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট প্রদানের ব্যাপারে গোপন নিষেধাজ্ঞা জারি করেছে। তবে কি সে কারণেই পার্বত্য চট্টগ্রামে এ যাবৎকালে সংঘটিত ধর্ষণের কোনো ঘটনার সুষ্ঠু বিচার হয়নি? এগুলো আমাদের প্রশ্ন এবং আমাদের দাবি, পার্বত্য চট্টগ্রামে সেনা শাসনের অবসান হোক এবং আদিবাসীদের বাংলাদেশের সমান অংশীদার হিসেবে, নাগরিক হিসেবে অধিকার পাওয়ার এবং দায় দায়িত্ব পালনের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা হোক। এবং আমরা আরো দাবি করছি, সম্ভবত ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর চিকিৎসায় ব্যয়, সামাজিক নিরাপত্তা সহ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং পাহাড় এবং সমতলে নারী এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এখানে যাদের নাম দিয়েছি তারাই আসলে আমরা অংশগ্রহণ করেছি এই ভিজিটে, মানে পার্বত্য চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা গিয়ে যে তদন্তটি করেছি। আপনারা এখানে আমাদের নাম দেখতে পাচ্ছেন এবং যারা এখানে উপস্থিত আছেন এখন আপনারা প্রশ্ন করলে সেটি উত্তর দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাসরিন সিরাজ। এই ব্যাপারে ওই নিব না আপনাদের, আমরা বরং এখন প্রশ্ন উত্তর পর্বের মধ্যে চলে যাব। আপনাদের কোনো কিছু এখন যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন।